প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনা যাবার আগে আজকের দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম আমরা একটু দেখে নিব। আমাদের হাতে আছে প্রথমেই দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম, জুলাই সনদ নিয়ে গণভোটে মতৈক্য। বিএনপি চায় জাতীয় নির্বাচনের দিনই গণভোট, জামায়াত ইসলামী চায় জাতীয় নির্বাচনের আগে গণভোট, এনসিপির চাওয়া গণভোটের আগে সংবিধানের আদেশ। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, জুলাই সনদ নিয়েই, জুলাই সনদ বাস্তবায়নের সব দল গণভোটের পক্ষে। 15ই অক্টোবর মধ্যে চূড়ান্ত হবে সুপারিশ। সংসদ নির্বাচনের দিন গণভোটের পক্ষে বিএনপি, নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত। আরেকটি তারা শিরোনাম করেছে, পাহাড়ে সেনা ও বাঙালি হত্যায় নীরব ভারতপন্থী বুদ্ধিজীবীরা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, জুলাই সনদ নিয়ে, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে একমত, সময় নিয়ে দ্বিমত। দৈনিক সমকালও জুলাই সনদ নিয়ে শিরোনাম করেছে, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐক্যমত্য। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, আছে সংশয় সন্দেহ মতভেদ, নির্বাচনের পথেই ছুটছে দেশ। দৈনিক ইনকিলাব, বিমানে যাচ্ছে তাই অবস্থা, বিমান চেয়ারম্যানের দায়িত্বে একই মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জনপ্রশাসন সচিব পদ নিয়ে চলছে নানা গুঞ্জন ও প্রতিক্রিয়া, প্রধান উপদেষ্টার চারদিকে চক্রব্যূহ ভাঙবে কে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, গণভোটে মতৈক্য, সময়ে অনৈক্য। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বিচারের মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ, হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের আদেশ আজ। চানখারপুল মামলার পরবর্তী সাক্ষ্য 9 অক্টোবর। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ যাচাই বাছাই চলছে, চিফ প্রসিকিউটর। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, গণভোটে জুলাই সনদ, আইনি ভিত্তি নিয়ে ঐক্যমত্যে পৌঁছল দলগুলো। বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্ন আরাকানের ভয়ঙ্কর ছক। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, জনপ্রশাসন সচিব পাচ্ছে না সরকার, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐক্যমত্য। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, জুলাই ফাউন্ডেশনের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন। ফেনীর পিপি বললেন জালিয়াতি হয়েছে, গণভোটে ঐক্যমত্য, প্রক্রিয়া নিয়ে ভিন্নমত। দৈনিক বণিকবার্তার প্রধান শিরোনাম একই, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে একমত সব রাজনৈতিক দল। আইএমএফের ঋণ কর্মসূচিতে যুক্ত হওয়ার পর বেকারত্ব বেড়েছে। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, পার্টিজ এগ্রি টু রেফারেন্ডাম অন জুলাই চার্টার। নিউজের প্রধান শিরোনাম, গ্যাপস ন্যারো অ্যাজ পার্টিজ এগ্রি অন রেফারেন্ডাম। তো বাদল ভাই, এই ছিল সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম। আপনাকে সবাইকে আমি জানালাম। এখন আপনার কাছে আসছে আলোচনার, সেটা হচ্ছে জুলাই সনদ নিয়ে, গণভোট নিয়ে মতৈক্য। মানে সবাই গণভোটে একমত হয়েছে, কিন্তু সময় নিয়ে মতৈক্য। তো এই বিষয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, দেখেন, আমি বলি যে বাংলাদেশের রাজনীতিতে এটি একটি নতুন মাইল ফলক তৈরি হয়েছে। কারণ ইতিপূর্বে আপনি যদি বলেন, স্বাধীনতা পরবর্তী কাল থেকে এ যাবৎকাল পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, নির্বাচন এলেই নানা ইস্যুতে মতদ্বৈততা বাড়তে থাকে। তো সেই জায়গা থেকে এরই মধ্যে আমরা দেখেছি কয়েকটি তত্ত্বাবধায়ক সরকারও এসছে, তারাও এসে নির্বাচনটা শুধু আয়োজন করেছে, তাদের উপরে যেটি দায়িত্ব ছিল সেটি। কিন্তু রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে একসাথে বসানো বা একই পথে নিয়ে যাওয়া, এই উদ্যোগটা কিন্তু ইতিপূর্বে কোনো সরকার নেয় নাই। না রাজনৈতিক সরকার বা অরাজনৈতিক যারা খণ্ডকালীন দায়িত্বে যারা ছিলেন, তারা কেউ কখনো নেয় নেই, কোনো পক্ষই নেয় নেই। সেক্ষেত্রে এই সরকারের একটি বড় সাফল্য আমি
এখানটাতে দেখি যে এখানটাতে আরেকটি বিষয় হলো যে সংস্কার দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক মুক্তি, আপনি সুশাসন বলেন, আপনি যদি বলেন যে আইনি কাঠামোর ভিতরে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং এই যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে শৃঙ্খলার মধ্যে আনবার, এই যে গত 16 বছরেরও বেশি সময় ধরে এই যে কাঠামোগুলো রাষ্ট্রের, সেগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সেগুলোকে সংস্কার করবার জন্য বা শক্ত ভিত্তির উপরে দাঁড় করবার জন্য, ভবিষ্যতে যাতে কেউ আর বিগত পতিত সরকারের মতো আর কোনো অপকর্ম না করতে পারে, সেই জন্য কিন্তু এই সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, আপনি দেখবেন জুলাই সনদে 80টির মতো সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদ তৈরি হচ্ছে। তো এই সংস্কারগুলোর মধ্যে সবাই কি সবগুলোতে একমত হয়েছে? কিন্তু আমরা দেখলাম যে অধিকাংশ ক্ষেত্রে আলাপ আলোচনার মধ্য দিয়ে একমত হয়েছে, এবং গতকালকে তার একটি চূড়ান্ত রূপ আমরা বলবো যে এসছে। কারণ এসছে এই কারণে, এবং সেখানটাতে এই যে ঐকমত্য কমিশন সরকার গঠন করে দিল যাদেরকে দিয়ে, তারাও কিন্তু বলতে পারেন যে অত্যন্ত ধৈর্যের সাথে বিষয়গুলোকে এবং বুদ্ধিমত্তার সাথে বিষয়গুলোকে কাজে লাগিয়েছে। তাদের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে, 2 দফা মেয়াদ বাড়িয়েছে। কালকে ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি, তিনি এই কমিশনের সর্বশেষ মেয়াদ আগামী 15 অক্টোবর পর্যন্ত। তো তিনি বলেছেন যে 15 অক্টোবরের পর আর এই কমিশনের কোনো কাজ থাকবে না। তার মানে হলো একটি আশার বাণী সঞ্চার হয়েছে। আশার বাণীটি গতকালকের যে ঐকমত হয়েছে সেটি হলো গণভোটটা যে হবে, এখানটাতেও বিশাল ব্যবধান ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে। যে কোনোভাবে হোক, আমি বলবো এইখানটাতে কৃতিত্বের দাবিদার বিএনপি দেখবেন যে সমস্ত বিষয়গুলোতে একবারে অনড় ছিল বা তারা তাদের নীতি আদর্শের জায়গায় অটুট অক্ষুণ্ণ রাখতে চেয়েছিল, ক্রমে ধাপে ধাপে তারা কিন্তু সেই জায়গাগুলো সেই গণভোটের জায়গাতে কিন্তু তারা ছেড়েছে, এবং গণভোটের জায়গায় তারা শেষ পর্যন্ত একমত হয়েছে। আমি মনে করি যে বিএনপি যেহেতু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য বিএনপি যে রাজনীতি করে, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি যে রাজনীতি করে, সেটি এই ছাড় দেওয়ার মানসিকতার মধ্যে দিয়ে সেটি আবার প্রমাণ করেছে বিএনপি। এই যে সময় নিয়ে মতানৈক্য, সময়ের বিষয়টি দেখেন, এখানটাতে সময় কখন হবে, এখন মতৈক্য হয়েছে গণভোটের ব্যাপারে। গণভোটের বিষয়টা কেন আসলো? গণভোটের বিষয় সবাই জুলাই সনদ বাস্তবায়ন চায় কিনা, বা জুলাই সনদে যে সংস্কারগুলো করা আছে বা প্রস্তাব করা আছে সেগুলো চায় কিনা, সবাই চায় না। সেই কারণে বলা হয়েছে আচ্ছা আমরা একমত হতে পারিনি, তাহলে জনগণের উপরে দিয়ে দাও, সেটি তো গণভোট। তো সেই গণভোটের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু গণভোট করার ব্যাপারে ঐক্য হয়েছে, কিন্তু জুলাই সনদের সব কিছু যে বাস্তবায়নের ব্যাপারে কিন্তু ঐক্যমত না, কারণ এক একজনের এক এক চিন্তা, সব চিন্তার প্রতিফলন একসাথে ঘটেনি। আরেকটি জায়গায় হলো, আপনি যে এখন যে বিতর্কটা তৈরি হয়েছে, আমরা আজকের যে শিরোনামগুলো দেখলাম, সেটি হলো গণভোটে ঐক্য, সময় ও অনৈক্য, বিষয়গুলোতে এরকম আসছে। সময় অনৈক্যের ব্যাপারে বিএনপি সহ অধিকাংশ দল, গতকালকে যে আলোচনা, 4th দফার আলোচনা ছিল ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর, সেই আলোচনাতে অধিকাংশ দল বলেছে যে ভোটের একই দিনে। জামায়াতে ইসলামী শুধু বলছে যে না, এটি আগে। এখন দেখেন এটি আদৌ বাস্তবসম্মত কিনা। আপনি রাজনৈতিক দল হিসেবে জামাত যখন যে কোনো দাবি করে বা বিএনপি যখন দাবি করে, সেটি বাস্তবতা তো দেখতে লাগবে। আপনি যখন নির্বাচন গণভোটে দেবেন, এটি আর একটা মহাযজ্ঞ। এর মানে হলো সারা দেশে আপনাকে ভোটের আয়োজন করতে লাগবে, সেটি হা ভোট হোক আর না ভোট হোক, আপনাকে ব্যালট ছাপতে লাগবে, ব্যালট পৌঁছাতে লাগবে, ব্যালট বাক্স পৌঁছাতে লাগবে, প্রিজাইডিং অফিসার, তারপরে পুলিং অফিসার আপনাকে নিয়োগ দিতে লাগবে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, খরচ তো আছেই, বিশাল খরচ। এটি একটি জাতীয় নির্বাচনে যে পরিমাণ খরচ, এখানটাতেও সেই খরচ। আরেকটি জায়গা আছে, শুধু খরচের ব্যাপারই কিন্তু না, আপনাকে এখানটাতে আমাদের যে
রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার যেটি আছে, আরপিও, গণপ্রতিনিধিত্ব আদেশ, সেটিকে সংস্কার করতে লাগবে। কেন সংস্কার করতে লাগবে? সেটি হলো যে আমার আরপিও আছে কিন্তু শুধুমাত্র জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য, স্থানীয় নির্বাচনের কথা নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া আছে, আর জাতীয় নির্বাচনের দায়িত্ব দেওয়া আছে। এই নির্বাচন করবার জন্য আরপিওতে কোনো কিছু নাই। তো সেটি আপনাকে আরপিওতে অ্যাডাপ্ট করতে লাগবে। আরপিওতে অ্যাডাপ্ট করতে লাগলেও সেখানটাতেও আবার সংবিধান আদেশ যেটি, সেটির মাধ্যমে সেটি করতে লাগবে। আবার ঘুরে ফিরে ওই যে 106 অনুচ্ছেদ, সেটির ধারা কাছাকাছি যেতে লাগবে। হ্যাঁ, তো এই ব্যারিয়ারগুলো কিন্তু এখনো আছে। তো আপনাকে, আমি মনে করি যে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, এবং এই যে সংস্কার আমরা চাইছি মনে প্রাণে, দেশের প্রতিটি মানুষ চাইছে সংস্কার, সেই সংস্কারের স্বার্থে রাজনৈতিক দলগুলোর বরফ অনেকটাই গলেছে। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর ভেতরে, বিশেষ করে বড় দলগুলোর ছাড় দেওয়ার যে মানসিকতা, সেটিকে আরও এগিয়ে আসতে লাগে। আপনার আলোচনা যেটা বুঝলাম যে এই যে জাতীয় নির্বাচনের আগে গণভোট চাওয়া জামায়াতের, তো এইটা, এই অবাস্তব দাবিটা আসলে তারা কেন করছে? আপনি অবাস্তব বলছেন, জামাতের কাছে হয়তো বা বাস্তব মনে হচ্ছে। কেন? কারণ আপনি দেখবেন, আমি একটি বিষয় সবসময় বলে থাকি যে আপনি যদি গণমানুষের রাজনীতি করেন, আপনি যদি সাধারণ জনগণের সুযোগ সুবিধা, দেশের স্বার্থ সংরক্ষণের কথা চিন্তা করেন, তাহলে আপনাকে সব বিষয়ে বিবেচনায় রাখতে লাগবে। এখন আমরা দেখছি পরিবর্তিত প্রেক্ষাপটে অনেক বিষয় সামনে নিয়ে আসা হচ্ছে যেটি বাংলাদেশের প্রেক্ষাপটে আদৌ বাস্তবসম্মত নয়। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের পারিপার্শ্বিক পরিস্থিতি, ভৌগোলিক পরিস্থিতি, বাংলাদেশের সামাজিক পরিস্থিতি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, মানুষের সচেতনতা, এগুলো মিলে যে বিষয়গুলো আদৌ বাংলাদেশের সাথে এখনও এই পর্যন্ত যায় নাই, গত 54 বছরে যে পরিস্থিতি তৈরি হয় না, এমন কতগুলো বিষয় কোনো রাজনৈতিক দল সামনে নিয়ে আসছে। যদি বলেন, একটি এক্সাম্পল আসেন, আরপিও কোথায়, বিশ্বের কোথায় কোথায় আরপিও আছে? এই পিআরটা কোথায় আছে সারা দেশে, সারা বিশ্বে? আপনি যে দেশগুলোতে আছে, আপনি সেই দেশগুলোর কৃষ্টি কালচার, সেখানকার অর্থনীতি, সেখানকার রাজনীতি, সেখানকার অর্থনৈতিক পরিস্থিতি, সেখানকার শিক্ষা, সেখানকার সংস্কৃতি আপনি দেখেন, টোটাল আলাদা, টোটালটা ভিন্ন। আপনি যদি নেপালের কথা বলেন, আমরা আশেপাশে যে দেশগুলোতে আমরা দেখছি, সেই জায়গাগুলোতে কি হচ্ছে, যেখানটাতে পিআর আছে সেখানে অস্থিতিশীল কোনো অবস্থাতে। আর পিআরটা কি? বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, আপনি জাহাঙ্গীর, আপনি ক্যান্ডিডেট হয়েছেন, আপনাকে ভোট দেবে। উনি মনে করে ওনার কথা বলবার জন্য আপনাকে পাঠাচ্ছে সংসদে, উনি ওনার কথাটা সংসদে এসে বলতে পারছে না, সেই কথাটা বলবার জন্য আপনাকে পাঠাচ্ছে। এখন ভোট দিবে আপনাকে, পার্লামেন্টে যাব আমি সুলতান মাহমুদ। এটি বাংলাদেশের মানুষ মেনে নেয়ার মতো এখনো পর্যন্ত ওই মানসিকতা এখনো পর্যন্ত তৈরি হয় নাই। তো সেজন্য আমার মনে হয় যে বাস্তবসম্মত জামাত যেটি বলছে, এই যে আমি যেটা বললাম যে বিশাল কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞ আদৌ কি সম্ভব সামনে? এবং আরেকটি শঙ্কার জায়গা থেকে যায়, কেন জামাত এই দাবিগুলো করছে আমি জানি না। এ কি ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠার কোনো রূপরেখা কিনা তাও আমি জানি না। সেটা কি হবে দেখেন, যদি এই যেটা গণভোটের কথা বলছি, নির্বাচনের আগে যদি সাধারণ নির্বাচনের আগে যদি গণভোটের কথা বলা হয়, তো ধরে নেন সেখানে কোনো বিশৃঙ্খলা হচ্ছে। বিশৃঙ্খলা হলেই কিন্তু ওই যে আগামী যে জাতীয় নির্বাচন, আমাদের যে মূল লক্ষ্য, সরকারের যে মূল লক্ষ্য, সেটিতে কিন্তু আঘাত হানবে। আঘাত হানলে মানে ওই নির্বাচনটা দীর্ঘায়িত হবে। দীর্ঘায়িত হওয়া মানে হলো এই যে ফ্যাসিবাদ, যে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ, তারা পুনঃপ্রবর্তনের দ্বার তাদের জন্য উন্মোচিত হবে। এখন সেটিকে আমরা করে দেব কিনা, নাকি একটি যত দ্রুত সম্ভব, যেটি সরকার চাইছে, জনগণ চাইছে, মুখিয়ে আছে দেশের মানুষ, একটি ভোট দেবার, একটি ভোট উৎসবের জন্য, আমরা সেখান থেকে বঞ্চিত করে আমি আমার ক্ষমতার মসনদকে লক্ষ্য করে আমার যেটা চাইছি, অমুক বিশ্বে কোথায় কি হচ্ছে, সেগুলো এখন জেরুজালেমে যা হচ্ছে, সেটি যদি আপনি এখানটাতে প্রতিষ্ঠা করতে চান, তাহলে তো হবে না। তো আপনি এমন অবাস্তব সব দাবি যদি আপনি সামনে নিয়ে আসেন, তার মানে হলো যে
এখন তো প্রশ্ন তৈরি হচ্ছে যে আসলেই কি নির্বাচন, এই যে যারা অবাস্তব প্রশ্নগুলো সামনে নিয়ে আসছেন বা অবাস্তব দাবিগুলো সামনে নিয়ে আসছেন, তারা কি আসলেই এই যে সরকার ঘোষিত নির্দিষ্ট সময়ে নির্বাচন বা নির্বাচন কমিশন যেভাবে এগুচ্ছে সেই গতিকে থামিয়ে দেওয়ার কিনা, বা যে পতিত শক্তি তাদেরকে কোনোভাবে পথ তৈরি করে দেয়া কিনা, যে আসো ওয়েলকাম, সোজাভাবে আসছো না, বাঁকাভাবে আসো, কোনো না কোনোভাবে আসো। হ্যাঁ, এরকম কোনো বিষয়কে স্বাগত জানানোর জন্য কেউ কেউ অপেক্ষা করছে কিনা একটু ভাবিয়ে। এখন আমি একটা প্রশ্ন, অনেকেই মানে আমি যা অনেক মানুষের সাথে কথা বলেছি তাদের সবারই প্রশ্ন যে এখন বিএনপি এবং জামাত দুই পক্ষকে ভারতের সাথে হাত মেলাচ্ছে বা এরকম ধরনের বক্তব্য প্রচার করছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে জামায়াতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং জামায়াতের নেতাকর্মীরাও 16 বছর অনেক ত্যাগ স্বীকার করেছে। বিএনপির প্রায় 600 থেকে 700 মানুষকে গুম করা হয়েছে এবং হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। তারপরেও কেন এখন সেই প্রশ্ন ফিরে আসে যে ফেসিবাদের সাথে তারা হাত মেলাবে বা দেখেন, আমি একেবারে, আপনি যদি যেহেতু গণমাধ্যম একেবারে প্রান্তিক পর্যায় থেকে মাঠে কাজ করেন, সরাসরি সবগুলো রাজনৈতিক দলের সাথে আপনাকে যেতে লাগে আপনার পেশার কারণে, আপনি দেখবেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর জামায়াত ইসলামীর বর্তমান যিনি আমির, তিনি প্রথম এক সভায় বললেন আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি। যখন আওয়ামী লীগ পালিয়ে বেড়াচ্ছে, যে মুহূর্তে নেতা কর্মী থেকে শুরু সমর্থক পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছে, তখন উনি এসে বললেন যে আওয়ামী লীগকে মাফ করে দিয়েছি। কে মাপ চেয়েছিল ওনার কাছে আমি ঠিক জানি না। আবার ভারতের সাথে বলছে ভারতের সাথে আমাদের কোনো বিরোধ নাই। এটা কি নেতাকর্মীদের রক্তের সাথে বেইমানি করার মতো? আমি সেটি, আপনি সেই বিশ্লেষণ আপনার কাছে, কিন্তু উনি বলছেন যে ভারতের সাথে আমাদের কোনো বিরোধ নাই। কে বলতে বলেছে? এই যে আগ বাড়িয়ে যখন আপনি এইভাবে কোনো কথা বলেন, আমি একজনের কথাই বললাম, অন্য কারো কথা নাই বা বললাম, তো তখন তার দ্বারা মানুষের কাছে কি বার্তা যায়? আপনি বিএনপির কথা বলছেন, এখন বিএনপির পলিটিক্স এখন যেখানটাতে এসেই একটি দাবি এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, আওয়ামী লীগের বিচার করো। বিচার তো বিচারিক প্রক্রিয়ায় হতেই লাগবে। এখন আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় বিচার করেছে, জামাতের নেতাদেরকে যেভাবে যে প্রক্রিয়ায় ফাঁসি দিয়েছে, এখন যদি আপনি সেই প্রক্রিয়ায় আবার আওয়ামী লীগকেও বিচার করেন, তড়িঘড়ি করে বিচার করেন, তাহলে আওয়ামী লীগের এবং এই সরকারের মধ্যে পার্থক্যটা কি থাকবে? এই দুই বিচার প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, যেহেতু আওয়ামী লীগ তড়িঘড়ি করে জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছে মানবতা বিরোধী অপরাধের কারণে, দায়ে দেখিয়েছে, তো সেটি তো প্রশ্নবিদ্ধ ছিল। তো এখন কি আবার একটি প্রশ্নবিদ্ধ বিচারে যাবেন? আবার বলেন জামায়াত ইসলামীর সর্বশেষ আওয়ামী লীগ পালানোর আগ মুহূর্তে জামায়াত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করলো, তার আগে জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করেছিল। তো আপনি এখন এসে একই পথ অনুসরণ করবেন? জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিল, এখন আওয়ামী লীগেরও রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ভাই, ভোট যখন আপনি আসবে, ভোটের সময় তো আপনি দেখবেন জনগণই তো তার রায় দিয়ে দেবে যে কে থাকবে আর কে থাকবে না, কে আসবে কে আসবে না, সেই রায় তো জনগণ দেবে। আপনি যদি আওয়ামী লীগের মতোই করে আবার যদি তাদেরকে তাদের মতো করেই নিষিদ্ধ করেন, বিচার করেন, তাহলে তো সংস্কার কি হলো? বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা কোথায় গিয়ে দাঁড়ালো? যে সুস্থ রাজনীতি, সেটি কোথায় গিয়ে দাঁড়ালো? আবার তো প্রশ্নবিদ্ধ হবে। তো এখন যখন এটিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিচারের প্রক্রিয়ায় আমরা গো ধরে বসলাম কোনো দল যে না, আগে হাসিনাকে বিচার করতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, নিষিদ্ধ করে দিতে হবে, রাজনীতি নিষিদ্ধ করে দিতে হবে, দল নিষিদ্ধ করে দিতে হবে, নিবন্ধন করে দেবে, তখন বিএনপি বলেছে যা কিছু হবে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হতে লাগবে। এখন এর মাইনে যদি আপনি ঠেলে দেন যে জামাতও কি বিএনপিও কি ভারতপন্থী বা আওয়ামীপন্থী বা আওয়ামী লীগ আলাদেরকে সমর্থন যোগাচ্ছে বা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, সেই প্রশ্ন তো যে কেউ করতেই পারে। বিশ্লেষণ জামাতের মানে অনেক এটা তো কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এক পক্ষ আরেক পক্ষের
ভেতরে। কিন্তু আমি মনে করি যে এই বিষয়গুলো আগামী যে নির্বাচন মানুষ অপেক্ষায় আছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমি সাধারণভাবে বলতে চাই, জনগণ কখনো রায় দিতে ভুল করে না। আপনি যেটিই করবেন না কেন, জনরায়কে আপনি যদি রাতের ভোট না করেন, যদি দিনের ভোট রাতে না করেন, আপনি যদি চোরা ভোট না করেন, আপনি যদি গোপন ভোটে আপনি যদি মানুষের রায় চান, তাহলে কিন্তু আপনি দেখবেন যে মানুষের যে রায়, সেই রায়ের প্রতিফলন ঘটবে, মানুষ কাকে কিভাবে সমর্থন দিচ্ছে। তো সেই জন্য আমার মনে হয় যে এই কাদা ছোড়াছুড়ি বন্ধ করে রাজনৈতিক দলগুলো, আমি গতকালকেই শুনছিলাম, গতকালকে রাতে একটি টেলিভিশনে টকশোতে ছিলাম, সেখান থেকে শুনছিলাম যে ওই বৈঠকেই একজন নেতা ছিলেন যিনি কালকে আমার সহ আলোচক ছিলেন। উনি বললেন যে আমাদের ভিতরে যে এতগুলো বৈঠক হয়েছে, একটি বৈঠকেও কোনো রকম কেউ কাউকে তিরস্কার করে বা কেউ কাউকে অ্যাটাক করে বা কেউ কাউকে খুব বড় ধরনের কটু কথা বলে আক্রমণ করেছে, এরকম কোনো কিছু ঘটে নাই। তবে এই যে রাজনৈতিক সুস্থ চর্চা শুরু হয়েছে, এটি যদি অব্যাহত থাকে তাহলে নিশ্চয়ই এই যে কাদা ছোড়াছুড়ি এখনও হচ্ছে, অতীতের যে আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে চটজলদি বেরিয়ে আসা তো একটু দুরূহ। আমি মনে করতে চাই শুরুটা হয়েছে, নিশ্চয়ই এর একটি সুফল আসবে। দৈনিক আমার দেশের একটি শিরোনাম, সেটা হচ্ছে যে পাহাড়ে সেনা ও বাঙালি হত্যায় নীরব ভারতপন্থী বুদ্ধিজীবীরা। 1980 থেকে পার্বত্য অঞ্চলে কয়েকশো সেনা এবং হাজার হাজার বাঙালি হত্যা করা হয়েছে। পাহাড়ে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করেছেন অনেক বুদ্ধিজীবী। তো এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। দেখেন, পাহাড়টি হচ্ছে পাহাড় এলাকা, আমাদের যে পার্বত্য অঞ্চল, এটি আমার 55,598 বর্গ কিলোমিটারের আমার হৃদয়। এই জায়গাটি আমার, এটি আমার স্বাধীনতা, এটি আমার সার্বভৌমত্বের জায়গা। সেখানটাতে আদিবাসী যারা আছেন, তাদের সাথে সমতলের যারা বাঙালি, তাদের সাথে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ, একটি মতপার্থক্যকে কাজে লাগিয়ে তৃতীয় পক্ষ বাংলাদেশের অভ্যন্তরীণ যে শান্তি শৃঙ্খলা, সেটিকে ভুলুণ্ঠিত করবার প্রচেষ্টা আপনি 80 সালের কথা বলছিলেন, তখন থেকেই আছে। এবং এই পাহাড়কে পুঁজি করে, পাহাড়কে আস্তানা করে পার্শ্ববর্তী রাষ্ট্র ক্ষণে ক্ষণে বছরের একাধিকবার এই জায়গাটিকে পুঁজি করে এই দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার চেষ্টাটা বহুবার করেছে। এবং সেখানে আপনি বলছেন যে 400 না, 80 সালেই তো কত সেনা মারা গেছে, কত সেনা মারা গেছে 80 সালেই, যে এবং বাঙালি কত মারা গেছে তার তো সঠিক কোনো হিসেব খুঁজে পাওয়া যায়নি। আপনি এই পরিস্থিতি যাতে না হয়, এটি যাতে আর কখনো না হয়, সেই জন্য কিন্তু পাহাড়ি জনগোষ্ঠীর সাথে, আদিবাসীদের সাথে 1997 সালে একটি শান্তি চুক্তি করা হলো, যাতে আপনার নিশ্চয়ই মনে আছে যে সন্তু লারমার সাথে এই আমরা যমুনাতে বসে বসে আমরা কত মিটিং যে হয়েছে, এবং সেই তার মধ্যে দিয়ে একটি শান্তি চুক্তি হলো। কিন্তু সেই শান্তি চুক্তি কখনো না কখনো সেটিকে আবার উস্কে দেওয়া হয়েছে পার্শ্ববর্তী দেশের মদদে। এবং আপনি দেখবেন যে পাহাড়ে যে পরিমাণ অস্ত্র গোলাবারুদ বিভিন্ন সময় উদ্ধার হচ্ছে, এটি কিন্তু দেশীয় কোনো অস্ত্র গোলাবারুদ না, এটি ভিনদেশি এবং খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন গোলাবারুদ এবং মারণাস্ত্র তাদের কাছে রয়েছে। তো সেটি কোত্থেকে আসছে, কারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, কারা? সেখানে পাহাড়িদের ভেতরে ইউপিডিএফ নামের একটি সংগঠন এর মূল পেছনে কাজ করে সরাসরি। এবার যে ঘটনাটিকে কেন্দ্র করে এবার সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে, একটি স্কুল ফেরত পাহাড়ি মেয়েকে বলা হয়েছিল যে ধর্ষণ করে রাস্তার পাশে বা একটি বাড়ির পাশে ফেলে রাখা হয়েছে। তো বাস্তবে যেটা দেখা গেল, সরকার নানানভাবে নানান তথ্য উপাত্ত বিভিন্ন পর্যায় থেকে সংগ্রহ করে দেখা গেল যে আসলে ঘটনাটি মিথ্যা। কিন্তু এরই মাঝখানে পাহাড়ের শান্তিকামী মানুষ যারা বসবাস করে পাহাড়ে, তাদের উপর আক্রমণ করা হলো, তাদের সাথে সমতলের মানুষের একটি যুদ্ধ লাগিয়ে দেয়া হলো, পরস্পরের বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকায় লিপ্ত হলো। মাঝখান থেকে আমি যেটি শুনছিলাম যে পাহাড়ে যাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে
ভাঙচুর করা হয়েছে, তারাই বলেছে যে যে দুই পক্ষ মুখোমুখি হয়েছে তারা কেউ এই আগুন লাগায়নি, তারা কেউ ধ্বংস, একটি তৃতীয় পক্ষ এসে সেখানটাতে অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে। কারা এরা? এটি এবং এই পাহাড়ে অশান্ত করবার মূল লক্ষ্য আপনি দেখবেন সেটি হলো পাহাড় থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করে নেওয়া। কারণটা কি? আমার পাহাড়ের জনগণের যান মালের নিরাপত্তার জন্য সরকার যদি মনে করে, রাষ্ট্র যদি মনে করে আমার সার্বভৌমত্ব, আমার পাহাড়ের চারপাশ ঘিরে হলো আমার বর্ডার, তো বর্ডার এলাকাতে আমার বিজিবি থাকবে, আমার সেনাবাহিনী থাকতে পারে যদি সরকার মনে করে, আইন শৃঙ্খলার স্বার্থে থাকতে পারে। সেখান থেকে মুখ্য দাবি হয়ে উঠেছে ইউপিডিএফের যে পাহাড় থেকে সেনা হটাতে হবে। কেন? এর মূল কারণটা হচ্ছে যে ভিন দেশের যে আস্তানা, তারা যাতে এখানে বসে, এবং পাহাড় যে লাগোয়া যেহেতু, বর্ডার লাগোয়া যেহেতু, এই অপরাধীরা এখানে এসে অপরাধ সংগঠিত করে চট করে তারা পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে পারছে। অতএব সেনাবাহিনী যেহেতু ধরে ফেলছে, আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু ধরে ফেলছে, আপনি মানে বিস্ময়ের বিষয় এটি যে সেনাবাহিনীর উপরে কিভাবে আক্রমণ করা হয়েছে, এটিকে আপনি কিভাবে নেবেন? তারা ধৈর্যের পরিচয়, এবং তারা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। তারা চাইলে সেখান থেকে অনেক বড় ঘটনা ঘটাতে পারত, কিন্তু তারা করে নাই। তো সাধুবাদ জানাতে হবে আমার সেনাবাহিনীকে। তো আমার সেনাবাহিনীকে সেখান থেকে সরিয়ে নিতে হবে। আপনি জুম পাহাড়ি ছাত্র জনতার ব্যানারে একটি আন্দোলন করেছেন, নেপথ্যে কারা ছিল সেটি অনুসন্ধান করতে লাগবে, কারা এই বিষ বাষ্পটি ছড়ালো সেটি অনুসন্ধান করতে লাগবে। এবং যে শিরোনামটি করেছে আমার দেশ, সেটি হলো বাংলাদেশের সমতলে পান থেকে চুন খসলে আপনারা যারা বুদ্ধিজীবী, বুদ্ধি বিক্রি করে আপনারা চলেন, নিজেদের আইডেন্টিটি তৈরি করেছেন, তারা নীরব থাকেন। ভারতের বিপক্ষে যখনই কোনো কিছু যায় তখনই আপনারা নীরব। ধর্ম নিয়ে কোনো কিছু হলে তখন আপনারা সরব হয়ে ওঠেন। নারী ইস্যুতে, ঠুনকো নারী ইস্যুতেও যদি কোনো কিছু হয় আপনারা সবাই, হ্যাঁ সবার ক্ষেত্রে না, ক্ষেত্র বিশেষে ঝাঁপিয়ে পড়েন আপনারা। তো কেন? এটির উদ্দেশ্যটা কি? থাকবেন এইখানে, থাকবেন এই দেশে, নাগরিকত্ব এই দেশের, আর গুণগান গাইবেন আর তাদের রসদ যোগাবেন সব ভিন দেশের। এটি দ্বিচারিতা, বৈপরীত্য। এটি বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে নিতে পারে না, নেবে না। তাদের উচিত যে এই ধরনের জায়গা থেকে তাদের সরে আসা। আমার আরেকটি প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে 3 পার্বত্য জেলায় যে বর্ডার এলাকা আছে সেটা এখনো অনেক দুর্গম, এবং সেখানে বিজিবি বলেন বা অন্যান্য বাহিনীকে পৌঁছাতে দীর্ঘ সময় পাড়ি দিতে হয় এবং অনেক কষ্ট করে যেতে হয়। তো এইসব এলাকায় নিয়মিত টহল জোরদারের জন্য সরকারের যোগাযোগের ব্যবস্থার কি ধরনের উন্নতি করা উচিত বলে আপনি মনে করেন? দেখেন, এখন এই জায়গাগুলোতে বিশেষ করে বিজিবির কথা বলছেন, সেনাবাহিনীর কথা বলছেন টহলের জন্য। এখন এই জায়গা নির্ধারণ করে আপাতত আমার যেটা মনে হয় যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার যে প্রক্রিয়ায় সরকার আছে সেটি অব্যাহত রাখবে। তার পাশাপাশি এই জায়গাগুলোতে হলো আপনার ক্যাম্প বসিয়ে দেওয়ার দরকার। সেনাবাহিনীর ক্যাম্প, বিজিবির ক্যাম্প যে পরিমাণে আছে এখনো পর্যন্ত বিজিবির, সেটি আরো বাড়ানো দরকার। আমরা সংবাদপত্রে দেখতে পাচ্ছি অত্যাধুনিক অস্ত্র, আমি সেটাই বলছিলাম যে হ্যাঁ, অত্যাধুনিক অস্ত্র, এবং যে মারণাস্ত্র আপনি দেখবেন যে আমাদের পুলিশ বাহিনীর কাছেও নাই। আশেপাশের ডিস্ট্রিক্ট পর্যায়ে বা জেলা পর্যায়ের যে পুলিশ প্রশাসন আমাদের আছে তাদের কাছেও যে অস্ত্র নাই, তার চেয়েও ভারী অস্ত্র ওই বিচ্ছিন্নতাবাদীদের কাছে রয়ে গেছে। তো এখান থেকে এই যে পাহাড়ি এবং সমতলের জনতার মধ্যে যে একটি বিভেদ, মনস্তাত্ত্বিক বিভেদ, এটিকে যাতে উস্কে না দিতে পারে, কেউ যাতে এখানে বসে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সেজন্য সরকারের উচিত, সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন ওই জায়গাগুলোতে বিশেষ করে সেনাবাহিনীর ক্যাম্প বসানোটা খুব জরুরি। জায়গা চিহ্নিত করে যত দ্রুত সম্ভব সেই জায়গাগুলোতে স্থায়ী ক্যাম্প বসিয়ে দেওয়ার দরকার। যতদিন পর্যন্ত না এই শান্তি, একবারে স্থায়ী শান্তি না ফিরে আসে, ততদিন পর্যন্ত যাতে ক্যাম্পগুলো শক্তপোক্তভাবে সেখানে কাজ করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছে। নয়া দিগন্তের একটা শিরোনামের দিকে আপনার মনোযোগ আকর্ষণ করছি, সেটা হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্নে আরাকানের ভয়ঙ্কর ছক, সীমান্ত দিয়ে মোরং উপজাতিদের অনুপ্রবেশ, ঢুকছে ভারী অস্ত্র, ক্ষুদ্রাস্ত্র, মর্টার শেল, গোলাবারুদ। এটা খুবই উদ্বেগের একটা সংবাদ। এই বিষয়ে আপনার মন্তব্য? দেখেন, আরাকান থেকে আমাদের যে বর্ডার, আমাদের যে
দেশের সীমান্ত, সেই সীমান্ত দিয়ে আপনি রোহিঙ্গাদের প্রবেশ ঘটেছে কোত্থেকে, কিভাবে এসছে। এবং এটি তো বলি যে বিপদ ইনভাইট করে নিয়ে এসে গেছে বিগত সরকার। কারণ বিগত সরকার প্রধানের একটি প্রত্যাশা ছিল, একটি স্বপ্ন ছিল যে শান্তিতে অন্তত পক্ষে, আমি যেহেতু এত অশান্তি তৈরি করছি, একটা শান্তির বার্তা দিয়ে আমি যদি একটা নোবেল পেতে পারি। কারণ ডক্টর ইউনূস নোবেল পেয়েছে, আমি যদি নোবেল না পাই কেমনি কি হয়। অনেক রসদ সেখানটাতে বিভিন্ন পর্যায় থেকে যুগিয়েও যখন পাওয়া যায়নি, তখন একটি সস্তা পথ খুঁজে বের করা হলো যে রোহিঙ্গাদের এখানটাতে নিয়ে আসে। আপনার নিশ্চয়ই খেয়াল আছে, তার ছোট বোন বলছিলেন যে সেটি আবার মিডিয়াতে ফলাও করে প্রচারও করা হয়েছে, তুমি যদি 18 কোটি জনতাকে খাওয়াতে পারো, 10 লাখ রোহিঙ্গাকে কি খাওয়াতে পারবে না, এরকম কথাও বেরিয়েছিল। তো সেই জায়গা থেকে রোহিঙ্গাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে আজকে রোহিঙ্গারা বাংলাদেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতি, তাতে কতটা হুমকির মুখে ফেলছে বাংলাদেশের সাধারণ নাগরিকদের জীবনযাত্রা, সেটি নিশ্চয়ই আপনার নজরে আছে। একইভাবে আরাকান থেকে যে ভারী অস্ত্রের কথা বলছেন, এই অস্ত্রগুলো, এই পরিকল্পনা কিন্তু আজকে না, এই পরিকল্পনা দীর্ঘদিন ধরে। এবং সেই পরিকল্পনায় রসদ ঢালছে পার্শ্বের একটি বড় দেশ। কোনো না কোনোভাবে আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন, যখন রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে এবং তাদেরকে ফিরিয়ে নেবার ব্যাপারে যখন বাংলাদেশ নানানভাবে চাপ দিচ্ছিল আন্তর্জাতিক মহলে, তখন কিন্তু দুটি দেশ সেখানটাতে সমর্থন যোগায়নি, বরং উল্টো সেখানে উস্কানি দিয়েছে যাতে রোহিঙ্গারা এখান থেকে সরে না যায়। তাদের সেই দেশগুলোতে কিন্তু রোহিঙ্গাদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়নি তাদের। উল্টো আপনি দেখবেন যে একদিকে রোহিঙ্গাদের, আপনি আরাকানের কথা বলছেন, তারা বর্ডার এলাকা দিয়ে ঢুকছে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে। একইভাবে বাংলাদেশ থেকে যারা ওপারে গেছে বা ওপারে যারা আদি বাঙালি, তাদেরকেও বাংলাদেশি বলে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে এবং অব্যাহত আছে। কখনো সুন্দরবনে ফেলে যাচ্ছে, কখনো বর্ডারের ভিতরে ঠেলে দিয়ে যাচ্ছে, এই প্রক্রিয়াটাও কিন্তু আছে। অর্থাৎ সব মিলে পরিস্থিতিটা হচ্ছে যে কোনোভাবে হোক বাংলাদেশকে অশান্ত করতে লাগবে। বাংলাদেশ যদি অশান্ত হয়, বাংলাদেশের অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বাংলাদেশ গিয়ে তাদের উপরে তাদের করুণা ভিক্ষা করবে, তাদের কাছে হাত পাতবে, তাদের সহযোগিতা করবে। কিভাবে সেটি করানো যায়, সেজন্যই মূলত বাংলাদেশকে অশান্ত করবার, আপনি রোহিঙ্গা বলেন, আরাকানের যে প্রচেষ্টা বলেন, আরাকানবাসী যারা এই বর্ডার পথ থেকে আসছে এবং অস্ত্রশস্ত্র নিয়ে আসছে, মূল লক্ষ্য কিন্তু ওটাই। সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে লাগবে খুব সুকৌশলে, এবং যাতে এটি না করতে পারে সরকারকে সেই জায়গায় বেশি মনোযোগী হতে লাগবে। আরেকটা সংবাদের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন 793টি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনার বিচার হবে। এটা কি সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার একটা চক্রান্ত কিনা? দেখেন, এবারের শারদীয় দুর্গোৎসবে ভারতের 3টি পূজা মণ্ডপে 3 জনের মাথা বসিয়ে দেওয়া হয়েছে অসুরের মাথার উপরে। সেটি আমরা শেষের দিকে সেটি হলো, তার মধ্যে একজন হলো প্রফেসর ইউনূস, আরেকটি ট্রাম্প, আরেকটি হলো শাহবাজ শরীফ। 3 জনেরটা বানিয়ে দেওয়া হয়েছে। এটি ওখানে যখন এই উস্কানিটা দেয়া হয়েছে, ঠিক তার পরপরই বাংলাদেশেও এটি হয়েছে। এবং এটির মূল কারণটা হলো এই যে ধর্মীয় অনুভূতিতে এখন অসুরের মুখে দাড়ি লাগানো, তার মানে হলো ইসলামকে হেয় প্রতিপন্ন করা, ইসলামকে কটূক্তি করা, ইসলামকে মর্যাদা মানে ক্ষুণ্ণ করা। এই প্রচেষ্টা যারা করেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে তাদেরকে ইতোমধ্যে আইডেন্টিফাই করেছে। যদি আইডেন্টিফাই করে থাকে, এবং বলা হয়েছে যে গতকাল ব্রিফিংয়ে যেটা বলেছে যে তাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে। জিডি কেন? যদি আইডেন্টিফাই হয়ে থাকে তাহলে আর জিডি কেন? তাদেরকে আইনের আওতায় এনে ভবিষ্যতে যাতে এরকম আর কেউ না করতে পারে। দেখেন, এবারে কিন্তু আমার যেটা মনে হয়, এর চেয়ে এত সুষ্ঠু, সুন্দর, বিশৃঙ্খলা মুক্ত দুর্গোৎসব কিন্তু এর আগে কখনো হয়েছে বলে আমার জানা নাই। প্রতি দুর্গোৎসবে নানান রকম বিশৃঙ্খলা হয়, এবার কিন্তু সেরকম কোনো বিশৃঙ্খলার কোথাও কোনো আওয়াজ পাওয়া যায়নি। একবার উৎসব মুখর পরিবেশে, এবং আমি দেখলাম জামাত ইসলামীও পূজা মণ্ডপে গিয়ে বলেছে যে পূজা আর রোজা এপিটুপিট, এরকম প্রচারণাও চালিয়েছে। তো সেই জায়গায় অসুরের মুখে দাড়ি
লাগিয়ে ইসলামকে ক্ষুণ্ণ করা আদৌ সমীচীন নয়। এবং যারা এর সাথে জড়িত, আমি মনে করতে চাই সরকার শুরুতেই সেই জায়গাগুলো হাত দেওয়া দরকার, ভবিষ্যতে যাতে এটি আর বিস্তৃতি ঘটতে না পারে। বদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ প্রান্তে, প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।